পরশুদিন ক্যাফেতে একটা অদ্ভুত ব্যাপার হলো। মানে এক ইকোনমিক্সের ছাত্রের সাথে আলাপ হলো আমার। ছেলেটি বেশ আত্মবিশ্বাসী আর হাতে তার একটা খুব দামি টেক্সট বুক। আচ্ছা। হ্যাঁ, মানে সে বইটা এমনভাবে ধরেছিল যেন ওটা কোনো পবিত্র ধর্মগ্রন্থ আর কি। তো সে বেশ বিজ্ঞের মতো আমাকে বোঝাচ্ছিল যে আধুনিক পৃথিবীর সবচেয়ে বড় সৌন্দর্য নাকি হলো ওই ভলেন্টারি এক্সচেঞ্জ বা স্বেচ্ছায় লেনদেন। রাইট, নিও ক্লাসিক্যাল ইকোনমিক্সের একদম কোর আইডিয়া। একদম। তার মতে সকালে ওই ক্যাফেতে কফি কেনা থেকে শুরু করে ধরুন কোনো গুদামে হাড়ভানা খাটুনির কাজ নেওয়া সবই আসলে একজন মানুষের স্বাধীন মস্তিষ্কের একটা যৌক্তিক এবং শান্তিপূর্ণ সিদ্ধান্ত। তার চোখে মুখে এক ধরনের তৃপ্তি ছিল জানেন, যেন সে জীবনের সমস্ত জটিল ধাঁধার সমাধান ওই একটা সাধারণ সাপ্লাই ডিমান্ড গ্রাফ দিয়ে করে ফেলেছে। মানে গ্রাফের রেখা মিলে গেলেই সব সমস্যার সমাধান। ঠিক তাই। কিন্তু ঠিক তখনই আমি তাকে একটা ছোট্ট কাল্পনিক গল্পের কথা বললাম। ধরো একটা জনমানবহীন দ্বীপে প্লেন ক্র্যাশ করে মাত্র 2জন মানুষ বেঁচে ফিরল। একজন খুব ভোরে উঠে দ্বীপের সবকটি নারকেল নিজের দখলে নিয়ে নিল, যা ওই দ্বীপের একমাত্র খাবার। ক্লাসিক থট এক্সপেরিমেন্ট। হ্যাঁ, এবার দ্বিতীয় ব্যক্তি যখন ক্ষুধার্ত অবস্থায় ঘুম থেকে উঠল, প্রথমজন তাকে এক অদ্ভুত প্রস্তাব দিল। সে বলল, আমি তোমাকে একটা নারকেল দেব, কিন্তু তার বদলে তোমাকে আমার একটা অত্যন্ত অপমানজনক এবং কুরুচিপূর্ণ ব্যক্তিগত আবদার মেটাতে হবে। সর্বনাশ! আমি তখন ছাত্রটিকে জিজ্ঞেস করলাম, এই লেনদেনটাকে কি কেউ স্বেচ্ছায় নেওয়া সিদ্ধান্ত বলবে? ঠিক সেই মুহূর্তে, মানে বিশ্বাস করুন, তার চেহারার উজ্জ্বলতা ধপ করে নিভে গেল। যে ছেলেটি একটু আগে দামি কলম হাতে টেবিল বাজাচ্ছিল, তার হাত পুরো থমকে গেল। খুব স্বাভাবিক, কারণ বাস্তবে ধাক্কাটা তখন লেগেছে। একদম। সে তো তোতলাতে শুরু করল, নানা তাত্ত্বিক জটিলতা আর ওই বিচ্ছিন্ন ভেরিয়েবল দিয়ে যুক্তি সাজানোর চেষ্টা করল, কিন্তু তার মুখ লাল হয়ে যাচ্ছিল। তার সাজানো আদর্শিক জগৎটা তখন কাঁচা ক্ষমতার ওই রূঢ় বাস্তবের সাথে ধাক্কা খেয়েছে। তার কাছে এটা তখন আর গণিতের বিতর্ক ছিল না। মানে নিজের বিশ্বাসের একটা মরিয়া ডিফেন্স হয়ে দাঁড়িয়েছিল। ঠিক। এই দৃশ্যটি আমাকে খুব ভাবিয়ে তুলল। মানে আমরা যাদেরকে অর্থনীতির বিশাল পণ্ডিত মনে করি, তারা কি আসলে স্রেফ উচ্চমূল্যের ভাড়, যারা নানা কসরত করে এটাই প্রমাণ করতে চায় যে যার হাতে সব নারকেল আছে, নিয়ম বানানোর অধিকারও শুধু তারই? এটা খুব গভীর একটা পয়েন্ট। আমাদের তো বলা হয় যে সোশ্যাল ডারউইনিজম নাকি বহু বছর আগেই মরে গেছে, কিন্তু আজকের ওই তথাকথিত যুক্তিবাদী বাজারের দিকে তাকালে মনে হয় ওটা আসলে দামি স্যুট পরে বড় ডিগ্রি নিয়ে নতুন চেহারায় ফিরে এসেছে। ঠিক বলেছেন। আর আজ আমরা এই গভীর আলোচনাতেই প্রবেশ করব। দেখব কেন আমাদের সই করা চাকুরির চুক্তি আসলে কোনো স্বাধীন চুক্তি নয়, বরং এক নীরব আত্মসমর্পণ। আমরা দেখব কিভাবে শ্রমবাজারের এই অদৃশ্য জবরদস্তি আমাদের জীবন নিয়ন্ত্রণ করছে, এবং কিভাবে গুটি কয়েক মানুষের ক্ষমতাকে বৈধতা দেওয়ার জন্য একটা অদ্ভুত মায়া তৈরি করা হয়েছে। হ্যাঁ, তো চলুন আজ অর্থনীতির সেই ব্লুপ্রিন্টটি ব্যবচ্ছেদ করা যাক, যেখানে ক্ষমতা নিজেই নিজের বিচারক। এই যে ক্ষমতার ব্লুপ্রিন্ট বা নকশার কথা এলো, এর বাস্তব রূপটা ঠিক কেমন তা বুঝতে হলে আমাদের একটা নির্দিষ্ট জায়গা থেকে শুরু করা প্রয়োজন। মানে মিডওয়েস্টের একটা বিশাল লজিস্টিক হবে কথা ধরা যাক। ওই যে জানালাবিহীন বিশাল গোডাউনগুলো হয়। একদম। কোনো জানালা নেই, মাথার উপরে অবিরাম জ্বলতে থাকা ফ্লুরোসেন্ট আলো, আর চারিদিকে প্রায় ৩০ ফুট উঁচু ঠান্ডা স্টিলের র্যাকের দীর্ঘ সারি। সেখানে ইলিয়াস নামে একজন কর্মী রাতের শিফটে কাজ করছে। তার হাতের কবজিতে বাঁধা আছে একটা স্ক্যানার। আচ্ছা। আর এই স্ক্যানারটি একটা অ্যালগোরিদমের সাথে যুক্ত, যা মিলিসেকেন্ড পর্যন্ত তার কাজের হিসাব রাখছে। এই স্ক্যানারগুলো তো মূলত প্রতিটি নড়াচড়া ট্র্যাক করে, তাই না? মানে অ্যালগোরিদম কেবল দেখে একটা নির্দিষ্ট বাক্স এক জায়গা থেকে অন্য জায়গা সরাতে ঠিক কত সেকেন্ড সময় লাগলো। রাইট। কিন্তু ৮ ঘন্টার টানা শিফটে একজন মানুষের মেরুদণ্ডের উপর যে প্রচণ্ড চাপ পড়ছে, মাংসপেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে যে ব্যথা তৈরি হচ্ছে, কিংবা দীর্ঘদিনের ঘুমের অভাবে শরীর যে ভেঙে পড়ছে, অ্যালগোরিদমের কাছে তো এর কোনো হিসাব নেই। তার কাছে মানুষ আর একটা ফকলিফট মেশিনের মধ্যে কোনো তফাৎ নেই। একদমই নেই। দুটোই স্রেফ ডেটা পয়েন্ট। আর এখানেই সবচেয়ে জরুরি প্রশ্নটা আসে, ইলিয়াস এই হাড়ভাঙা কাজটা করছে কেন? সে তো আর নিশ্চিতভাবে কোনো উদ্যোক্তা হওয়ার শখ বা নিজের কেরিয়ার গড়ার স্বপ্ন নিয়ে এই কাজ বেছে নেয়নি। নিশ্চয়ই এর পেছনে অন্য বাধ্যবাধকতা আছে। হ্যাঁ,
তার শহরের অর্থনীতির মূল চালিকা শক্তি ছিল একটা টেক্সটাইল মিল, যেটা ৩ বছর আগে বন্ধ হয়ে যায়। আর এর চেয়েও বড় সত্য হল ইলিয়াসের মেয়ে টাইপ 1 ডায়াবেটিস রয়েছে। ও, তার মানে নিয়মিত ইনসুলিন দরকার। ঠিক। মেয়ের ইনসুলিন এবং হেলথ ইন্স্যুরেন্সের জন্য এই চাকরিটা তার কাছে জীবন মরণের প্রশ্ন। কিন্তু নিওক্লাসিক্যাল অর্থনীতির ওই ফ্রি কন্ট্রাক্ট বা স্বাধীন চুক্তির নীতি তো সম্পূর্ণ ভিন্ন কথা বলে। হ্যাঁ, তারা তো বলবে ইলিয়াস স্বাধীন সিদ্ধান্ত নিয়েছে। মানে এই তত্ত্ব অনুযায়ী ইলিয়াস যখন এইচআর অফিসে বসে ওই চুক্তিতে সই করেছিল, তখন সে নাকি একজন স্বাধীন মানুষ হিসেবে তার জন্য সবচেয়ে লাভজনক বা ইউটিলিটি ম্যাক্সিমাইজিং সিদ্ধান্তটাই নিয়েছিল। তাদের যুক্তি হলো, দুজন প্রাপ্তবয়স্ক মানুষ যখন চুক্তিতে আবদ্ধ হয় তখন সেখানে রাষ্ট্রের হস্তক্ষেপের কোনো দরকার নেই। মানে ইলিয়াস নাকি স্বেচ্ছায় এই হাড়ভাঙা খাটুনি বেছে নিয়েছে, যেটা বাস্তবতার সাথে একেবারে মেলে না। অর্থনীতিবিদ কৌশিক বসু ঠিক এই জায়গাতেই আঘাত করেছেন। তিনি বলছেন, অর্থনীতিতে এই যে ভলেন্টারি বা স্বেচ্ছায় নেওয়া সিদ্ধান্ত, এর তো কোনো সুনির্দিষ্ট সংজ্ঞাই নেই। তাই নাকি? হ্যাঁ, সাধারণ নিয়মে ধরে নেওয়া হয় যদি কেউ মাথায় বন্দুক না ঠেকায় তবে চুক্তিটি স্বেচ্ছায় হয়েছে। কিন্তু কৌশিক বসু বলছেন, এখানে ইলিয়াসের মরাল বেসলাইন বা নৈতিক বিকল্পগুলোর দিকে তাকাতে হবে। একটু থামুন, এই মরাল বেসলাইন ব্যাপারটা মানে সাধারণ কথায় কিভাবে ব্যাখ্যা করা যায়? এর মানে কি এই যে ইলিয়াস যদি সই না করত, তাহলে তার সামনে কি রাস্তা খোলা ছিল? একদম ঠিক ধরেছেন। তার বিকল্প রাস্তা ছিল নিজের এবং মেয়ের নিশ্চিত মৃত্যু বা রাস্তায় পথে বসা। যখন বিকল্প হয় মৃত্যু, তখন সেই চুক্তিতে সই করাটাকে কোনোভাবেই স্বাধীন সিদ্ধান্ত বলা যায় না। এটা হলো এক ধরনের কাঠামোগত জবরদস্তি। মানে কেউ সরাসরি মাথায় বন্দুক ঠেকাচ্ছে না ঠিকই, কিন্তু পুরো পরিস্থিতিটাই একটা অদৃশ্য বন্দুকের মতো কাজ করছে। এটা বুঝতে গিয়ে আমার একটা উপমার কথা মনে পড়ছে। ধরুন, মাঝদরিয়ায় বরফ শীতল পানিতে দুজন মানুষ ডুবতে বসেছে, বাঁচার কোনো উপায় নেই। ঠিক সেই মুহূর্তে একটা বিশাল জাহাজের ক্যাপ্টেন তাদের দিকে একটা লাইফ রাফট ছুড়ে দিল। আচ্ছা। কিন্তু শর্ত হলো, জাহাজে ওঠার পর তাদের আজীবন বিনা বেতনে ওই ক্যাপ্টেনের দাসত্ব করতে হবে। এখন ডুবন্ত মানুষ দুজন তো সেই চুক্তিতে রাজি হবেই, কিন্তু তারা যে ওই চুক্তিতে সই করল, সেটা কি স্বাধীন ইচ্ছা? কোনোভাবেই না। না, এটা হলো চরম অসহায়ত্বের সুযোগ নেওয়া। আর এই উপমাটা নিওক্লাসিক্যাল অর্থনীতির সবচেয়ে বড় ফাঁকিটাকে ধরিয়ে দেয়। কারণ ওই গাণিতিক মডেলে এই চরম শোষণকেও মিউচুয়ালি বেনিফিশিয়াল বা পারস্পরিক লাভজনক হিসেবে দেখানো হয়। পারস্পরিক লাভজনক কিভাবে? তাদের যুক্তি হল, চুক্তির ফলে দুই পক্ষই তো আগের চেয়ে ভালো অবস্থায় পৌঁছালো। ইলিয়াস মজুরি পেয়ে মেয়ের জন্য ইনসুলিন কিনছে, আর কোম্পানি তার শ্রম থেকে মুনাফা করছে। গ্রাফের রেখা উপরের দিকে উঠছে, ব্যাস, তার মানে শোষণ বলে কিছুই নেই। গ্রাফ উপরের দিকে উঠলেই কি শোষণ মিথ্যা হয়ে যায়? মানে দুই পক্ষ লাভবান হচ্ছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। তাহলে শোষণের মেকানিজমটা আসলে কোথায় লুকিয়ে আছে? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য পলিটিক্যাল ইকোনমিস্ট জন রোমারের প্রপার্টি রিলেশনস থিওরি বা সম্পত্তি সম্পর্ক তত্ত্বের দিকে তাকাতে হবে। আচ্ছা। রোমার একটা খুব চমকপ্রদ উইথড্রল সিনারিও বা সম্পদ তুলে নেওয়ার কল্পিত পরীক্ষার কথা বলেছেন। তিনি বলছেন, ধরা যাক সমাজের সমস্ত শ্রমিক যদি তাদের ন্যায্য হিস্সা নিয়ে এই ব্যবস্থা থেকে বেরিয়ে যায়, তাহলে কি ঘটবে? ন্যায্য হিস্সা বলতে এখানে ঠিক কি বোঝানো হচ্ছে? ন্যায্য হিস্সা বলতে বোঝায় অ্যালিয়েনেবল অ্যাসেট বা মূলধনী সম্পদের মাথাপিছু সমান ভাগ। সাধারণ ভাষায় কারখানা, জমি, কাঁচামাল বা যন্ত্রপাতির উপর সমান অধিকার। বুঝতে পেরেছি। যদি শ্রমিকরা এই সম্পদগুলো নিয়ে নিজেদের মতো কাজ শুরু করে, তবে তারা বর্তমানের চেয়ে অনেক অনেক ভালো অবস্থায় থাকবে। অন্যদিকে পুঁজিপতিরা এই সম্পদের একচেটিয়া নিয়ন্ত্রণ হারিয়ে চরম সংকটে পড়বে। তার মানে ইলিয়াস শোষিত হচ্ছে এই কারণে নয় যে সে মজুরি পাচ্ছে না, বরং এই কারণে যে তার কোনো মূলধন নেই। সে বাধ্য হচ্ছে শুধু নিজের সময় আর শ্রম বিক্রি করতে। একদম। যখন মূলধনের সাথে শ্রম যুক্ত হয়, তখন বিপুল পরিমাণ নতুন মূল্য তৈরি হয়, যেটাকে অর্থনীতিতে কোঅপারেটিভ সারপ্লাস বলা হয়। আচ্ছা। শোষণ ঘটে কারণ সম্পদের একচেটিয়া মালিকানার জোরে মালিকপক্ষ এই নতুন তৈরি হওয়া মূল্যের প্রায় পুরোটাই গ্রাস করে নেয়। শ্রমিক পায় শুধু পরের দিন বেঁচে থেকে কাজে ফিরে আসার মতো সামান্য মজুরি। আর এই সমস্যাটা তো শুধু একজন ইলিয়াসের মধ্যে সীমাবদ্ধ নেই। যখন এই মাইক্রো লেভেলের বিচ্ছিন্ন চুক্তিগুলো লক্ষ লক্ষ মানুষের উপর চাপানো হয়, তখন সেটা পুরো অর্থনীতিতেই একটা বিশাল প্রভাব ফেলে। যেমন ২০ শতাব্দীর শুরুতে আমেরিকার ইয়েলো ডগ কন্ট্রাক্টের কথা বলা যায়। হ্যাঁ, ইয়েলো ডগ কন্ট্রাক্ট একটা মুখ্য উদাহরণ।
সেখানে চাকরি পাওয়ার শর্ত হিসাবে শ্রমিকদের ইউনিয়ন করার অধিকার স্বেচ্ছায় ছেড়ে দিতে হতো। আর এখানে মাল্টিপল ইকুইলিব্রিয়ার ধারণাটা বুঝতে হবে। এককভাবে দেখলে মনে হতে পারে ঠিক আছে, একজন মানুষের টাকার দরকার, সেই ইউনিয়ন না করার শর্তে রাজি হয়ে গেল। কিন্তু যখন লক্ষ লক্ষ মানুষ এটা করতে বাধ্য হয়, তখন অর্থনীতিতে একটা রেস টু দ্য বটম বা ভয়ঙ্কর পতনের পরিস্থিতি তৈরি হয়। মাল্টিপল ইকুইলিব্রিয়া জিনিসটা কি এমন যে একা একটা সিদ্ধান্ত নিলে একরকম ফল হয়, কিন্তু সবাই মিলে একই সিদ্ধান্ত নিতে বাধ্য হলে পুরো কাঠামো ধসে পড়ে? ঠিক তাই, সবাই যখন নিজের দর কষাকষির ক্ষমতা হারিয়ে ফেলে, তখন সামগ্রিকভাবে সবার মজুরি কমে যায় এবং কাজের পরিবেশ জঘন্য হয়ে ওঠে। এটাকে বলে প্যারেটো ওয়ার্সেনিং বা সামগ্রিক অবনতি। মানে ফ্রি মার্কেটের নামে আসলে পুরো সিস্টেমটারই 12টা বাজে। হ্যাঁ, আর এই পতন ঠেকাতেই 1932 সালে নরেস লাগার্ডিয়া অ্যাক্টের মাধ্যমে এই ধরনের চুক্তি আইনিভাবে নিষিদ্ধ করা হয়েছিল। এর মানে হল, তথাকথিত স্বাধীন চুক্তিকে শুধু বাজারের হাতে ছেড়ে দিলে তা সমাজকে ধ্বংস করে দিতে পারে। শারীরিক জবরদস্তির এই দিকটা তো আমরা পরিষ্কার বুঝলাম, কিন্তু কর্পোরেট জগতে এই জবরদস্তি তো আরও অনেক সূক্ষ্ম। সেখানে এটা একটা মানসিক জবরদস্তির রূপ নেয়। লন্ডনের একটা অভিজাত ব্রোকারেজ ফার্মের জুনিয়র অ্যানালিস্ট সারার ঘটনাটার দিকে তাকানো যাক। সারার কাজের পরিবেশটা ছিল এক কথায় দম বন্ধ করা, সারাক্ষণ একটা স্নায়বিক চাপ। ফার্মের একটা কুখ্যাত নীতি ছিল র্যাঙ্ক অ্যান্ড ইয়াঙ্ক। নামটা তো বেশ ভয়ঙ্কর। এই নীতির কাজ কি ছিল? কাজটা হল, ফার্ম যতই লাভ করুক না কেন, প্রতি বছর পারফরম্যান্সের ভিত্তিতে নিচের দিকে 10% কর্মীকে তারা বাধ্যতামূলকভাবে ছাঁটাই করবেই। হ্যাঁ, মানে ফার্ম লাভে থাকলেও ছাঁটাই করবে? হ্যাঁ, এর ফলে সহকর্মীদের মধ্যে একটা তীব্র অস্বাস্থ্যকর প্রতিযোগিতা সৃষ্টি হতো। টিকে থাকার জন্য সারাকে বাধ্য হয়ে সহকর্মীদের ইমেল আটকে রাখা বা তথ্য গোপন করার মতো পথ বেছে নিতে হয়েছিল। তাকে প্রায়ই বাথরুমে ঢুকে ভয়ে কাঁপতে দেখা যেত। কিন্তু একটা ফার্ম যদি লাভেই থাকে, তাহলে প্রতি বছর 10% কর্মীকে শুধু শুধু ছাঁটাই করার যুক্তি কি? এটা তো কোনো স্বাভাবিক ম্যানেজমেন্ট কৌশল হতে পারে না। আসলে এটা কোনো ম্যানেজমেন্ট কৌশল ছিল না। সারার মেন্টররা এই নির্মমতাকে ন্যাচুরাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন হিসাবে বৈধতা দিত। ও আচ্ছা, মানে ডারউইনের থিওরি অফিসে নিয়ে আসা। ঠিক, তারা বলতো এটাই নাকি প্রকৃতি, শুধু যোগ্যরাই টিকে থাকবে। এর শেকড় খুঁজতে গেলে আমাদের সপ্তদশ শতাব্দীর দার্শনিক টমাস হবসের কাছে যেতে হবে। হবস মানুষের স্বভাবকে ব্যাখ্যা করতে গিয়ে ওয়ার অফ অল আগেইনস্ট অল বা সকলের বিরুদ্ধে সকলের যুদ্ধের ধারণা দিয়েছিলেন। আর পরবর্তীতে 19বিংশ শতাব্দীতে সমাজবিজ্ঞানী হবার্ট স্পেন্সার এই ধারণাটাকে পুঁজি করে সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট কথাটি চালু করেন। অনেকেই ভাবেন এটা চার্লস ডারউইনের কথা, কিন্তু ডারউইন নিজে কখনো এটা বলেননি, তাই না? না, এটা সম্পূর্ণ স্পেন্সারের আবিষ্কার। স্পেন্সার ডারউইনের তত্ত্বকে বিকৃত করে দাবি করেছিলেন সমাজের পুঞ্জীভূত সম্পদ ও ক্ষমতা কোনো শোষণের ফল নয়, বরং তা জৈবিক শ্রেষ্ঠত্বের প্রমাণ। মানে সমাজে যারা ধনী বা ক্ষমতাশালী, তারা প্রাকৃতিকভাবেই উন্নত এবং শ্রেষ্ঠ। অথচ এই নিষ্ঠুর ব্যাখ্যার বিপরীতে পিটার ক্রোপটকিনের মতো বিজ্ঞানীদের কথা সযত্নে এড়িয়ে যাওয়া হয়। ক্রোপটকিন সাইবেরিয়ার চরম বৈরী পরিবেশে বছরের পর বছর গবেষণা করে দেখেছিলেন প্রাণীজগতের টিকে থাকার মূলমন্ত্র ক্রমাগত যুদ্ধ বা একে অপরকে ধ্বংস করা নয়। হ্যাঁ, উনার মিউচুয়াল এইড তত্ত্ব। একদম। তীব্র শীতে প্রাণীরা টিকে থাকে এই মিউচুয়াল এইড বা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে। কিন্তু সাম্রাজ্যবাদী শক্তি ক্রোপটকিনের এই সহযোগিতার তত্ত্ব তো গ্রহণ করবে না। তারা স্পেন্সারকে লুফে নিয়েছিল, কারণ স্পেন্সারের তত্ত্ব তাদের উপনিবেশবাদ, লুণ্ঠন আর শোষণকে বিজ্ঞানের মোড়কে জায়েজ করার একটা দারুণ হাতিয়ার ছিল। হ্যাঁ, শোষণটাকে প্রাকৃতিক বলে চালিয়ে দেওয়া। ঠিক। আর বর্তমান যুগে এই সোশ্যাল ডারউইনিজম তার পুরনো বর্ণবাদী শব্দগুলো মুছে ফেলেছে। এখন এটা মেরিটক্রেসি বা যোগ্যতা তন্ত্রের নামে নতুন চেহারায় ফিরে এসেছে। হ্যাঁ, এখন আর কেউ সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট বলে না, এখন বলা হয় হিউম্যান ক্যাপিটাল বা মানব সম্পদ। কাঠামোগত বৈষম্য, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা দারিদ্র্য, এগুলোকে সম্পূর্ণ আড়াল করে দেওয়া হয়। যে কোনো ব্যর্থতার দায় সম্পূর্ণভাবে ব্যক্তির উপর চাপিয়ে বলা হয় তোমার যোগ্যতার অভাব ছিল। একদম। এই পুরো সিস্টেমটাকে কিভাবে ইঞ্জিনিয়ারিং করা হয় সেটা বোঝার জন্য আমি একটা গ্রিন হাউসের কথা ভাবছিলাম। গ্রিন হাউস বিষয়টা কিভাবে এর সাথে যুক্ত? ধরুন একটা বিশাল গ্রিন হাউসে অনেকগুলো বীজ বপন করা হলো।
এরপর স্বয়ংক্রিয় স্প্রিংকলারের মাধ্যমে পানি দেওয়ার ব্যবস্থা এমনভাবে সেট করা হলো যাতে শুধু একটা নির্দিষ্ট গাছের উচ্চতা ও অবস্থান অনুযায়ী পানি ছিটানো হয়। স্বাভাবিকভাবেই পানি না পেয়ে অন্য গাছগুলো আস্তে আস্তে মারা যাবে। আচ্ছা, মাস শেষে সবচেয়ে বড় গাছটিকে দেখিয়ে যদি বলা হয়, দেখুন এটি প্রাকৃতিকভাবেই সবচেয়ে যোগ্য ও শ্রেষ্ঠ, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে? পরিবেশটা তো শুরু থেকেই এমনভাবে নকশা করা হয়েছিল যাতে বাকি সবকিছু মারা যায়। অসাধারণ একটা উপমা। এই গ্রিনহাউসের মেকানিজমটাই কিন্তু আধুনিক বাজার ব্যবস্থার আসল চেহারা। লবিং, ট্যাক্স কোড এবং প্রপার্টি আইনের মাধ্যমে নির্দিষ্ট কিছু মানুষের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কৃত্রিমভাবে একটা পরিবেশ তৈরি করা হয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই ইঞ্জিনিয়ারিং করা পরিবেশটা এখন আর শুধু একটা দেশের ভেতরে সীমাবদ্ধ নেই, এটি বৈশ্বিক রূপ নিয়েছে। বৈশ্বিক সামন্তবাদ। আধুনিক টেক মনোপলি বা ফার্মাসিউটিক্যাল জায়ান্টগুলো তো প্রাচীন সামন্তপ্রভুদের মতোই আচরণ করছে। প্রাচীনকালে লর্ডরা কোনো শ্রম না দিয়ে শুধু জমির মালিকানার জোরে কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করত। হ্যাঁ, বর্তমানে বহুজাতিক কোম্পানিগুলো পেটেন্ট বা বুদ্ধিবৃত্তি সম্পদের আইনি দেয়াল তুলে ঠিক একই কায়দায় খাজনা আদায় করছে। এই আধুনিক খাজনা আদায়ের মেকানিজমটা বুঝতে হলে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বের একজন চিকিৎসক ডক্টর অ্যারিসের অভিজ্ঞতার দিকে তাকাতে হবে। ডক্টর অ্যারিসের সম্প্রদায়ের মানুষ বংশ পরম্পরায় শ্বাসকষ্ট নিরাময়ে একটা নির্দিষ্ট উদ্ভিদের পাতা ব্যবহার করে আসছিল। এটা তাদের শত শত বছরের ঐতিহ্যবাহী জ্ঞান। আচ্ছা। এরপর হঠাৎ করে গ্লোবাল নর্থের একটা বহুজাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি ওই উদ্ভিদের সক্রিয় উপাদানটি কৃত্রিমভাবে তৈরি করে তার ওপর পেটেন্ট বা স্বত্বাধিকার নিয়ে নেয়। ফলশ্রুতিতে পূর্বপুরুষদের শেখানো পদ্ধতিতে পাতা সেদ্ধ করে ওষুধ বানানোটা রাতারাতি আন্তর্জাতিক বাণিজ্য আইনে বুদ্ধিবৃত্তিক চুরি হিসেবে সাব্যস্ত হল। ডক্টর অ্যারিসের কাছে 10,000 মাইল দূর থেকে আইনি নোটিশ এলো। এটা কিভাবে সম্ভব? মানে একটা প্রাকৃতিক গাছ বা তার উপাদানের উপর কেউ কিভাবে মালিকানা দাবি করতে পারে? এই আইনি নোটিশের পেছনের ইতিহাসটা হল 1986 সালের গ্যাট চুক্তির উরুগুয়ে রাউন্ড। সেই সময় গ্লোবাল নর্থের 5টি বৃহৎ কর্পোরেট লবিং গ্রুপ যেমন ডিউপন্ট, মনস্যান্টো, ফাইজারের মতো কোম্পানিগুলো আন্তর্জাতিক পেটেন্ট আইনের মৌলিক কাঠামোই বদলে দেয়। আচ্ছা। তারা প্রসেস পেটেন্টের জায়গায় প্রোডাক্ট পেটেন্ট বাধ্যতামূলক করে, যা ট্রিপস চুক্তি নামে পরিচিত। একটু খুলে বলুন, এই প্রসেস আর প্রোডাক্ট পেটেন্টের মধ্যে কৌশলগত পার্থক্যটা ঠিক কোথায়? প্রসেস পেটেন্ট মানে হল উৎপাদন প্রক্রিয়ার ওপর পেটেন্ট। ধরুন, আপনি একটা কেক বানানোর বিশেষ রেসিপি আবিষ্কার করেছেন। প্রসেস পেটেন্ট থাকলে কেউ আপনার রেসিপি নকল করতে পারবে না, কিন্তু অন্য কেউ নিজের মতো করে নতুন রেসিপি বের করে একই রকম কেক বানাতে পারবে। এতে উদ্ভাবন বাড়ে। বুঝতে পারছি। কিন্তু প্রোডাক্ট পেটেন্ট মানে হল চূড়ান্ত পণ্যটার ওপরেই মালিকানা, অর্থাৎ কেক জিনিসটার ওপরেই আপনার অধিকার। অন্য কেউ সম্পূর্ণ ভিন্ন উপায়ে বা নিজের বুদ্ধি খাটিয়ে ওই কেক বানাতে চাইলেও আইনিভাবে তাকে আটকে দেওয়া হবে। তার মানে এটা একটা বিশাল তালা ঝুলিয়ে দেওয়ার মতো অবস্থা। এর ফলে গ্লোবাল সাউথের দেশগুলোর নিজস্ব প্রযুক্তিগত উন্নয়নের পথ তো চিরতর বন্ধ হয়ে যায়, কারণ তারা তো রিভার্স ইঞ্জিনিয়ারিং করেও কিছু শিখতে পারছে না। ঠিক তাই। অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিটস এবং মার্টিন গুজম্যান একে বলছেন এন্ডোজিনাস ইনোভেশন, বা কাজ করতে করতে শেখার প্রক্রিয়ার ওপর সরাসরি আঘাত। প্রযুক্তিতে স্থির কোনো বিষয় নয়, একটা দেশের শ্রমিক ও প্রকৌশলীরা কাজ করতে করতেই নতুন জিনিস শেখে। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। কিন্তু বর্তমান বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO এমন সব নিয়ম চাপিয়ে দেয় যাতে উন্নয়নশীল দেশগুলো তাদের বিকাশমান শিল্প রক্ষার জন্য কোনো ধরনের ভর্তুকি দিতে না পারে। কিন্তু গ্লোবাল নর্থের শক্তিশালী দেশগুলো নিজেদের সেমিকন্ডাক্টর বা গ্রিন এনার্জি শিল্প বাঁচাতে ঠিকই কোটি কোটি ডলার ভর্তুকি দিচ্ছে আর শুল্কের প্রাচীর তুলছে। এটা তো একটা চরম প্রাতিষ্ঠানিক ভণ্ডামি। তারা মই দিয়ে ওপরে উঠে যাওয়ার পর মইটাকে লাথি মেরে ফেলে দিচ্ছে যাতে আর কেউ উঠতে না পারে। একদম। এর ফলে ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকায় অকাল ডি-ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা শিল্পহীনতা দেখা যাচ্ছে। তাদের অর্থনীতি কেবল কাঁচামাল রপ্তানির ওপর নির্ভরশীল হয়ে পড়ছে, যা আবার সেই সামন্তবাদের যুগেই তাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এই পুরো আইনি কাঠামোটাকে আমি একটা সাসপেনশন ব্রিজের সাথে মেলাতে পারি। ধরুন, কোনো দেশ প্রথম একটা সাসপেনশন ব্রিজ আবিষ্কার করল। তারা চাইলে সেই নির্দিষ্ট ব্রিজ পারাপারের জন্য টোল নিতে পারে। হ্যাঁ, সেটা যৌক্তিক।
কিন্তু বর্তমান বুদ্ধিভিত্তিক সম্পদ আইন এমন একটা ব্যবস্থা যেখানে ওই ব্রিজ আবিষ্কারক দেশ তাদের সামরিক ও অর্থনৈতিক ক্ষমতা ব্যবহার করে এমন একটা আইন পাশ করে যে সারা বিশ্বের আর কেউ সিভিল ইঞ্জিনিয়ারিং শিখতে পারবে না, পদার্থবিদ্যা পড়তে পারবে না বা নিজেদের নদীর ওপর ব্রিজ বানাতে পারবে না যতক্ষণ না তারা আজীবন আবিষ্কারককে লাইসেন্স ফি দিচ্ছে। খুব সুন্দর পয়েন্ট ধরেছেন। এই ব্যবস্থা কোনোভাবেই নতুন উদ্ভাবনকে উৎসাহিত করে না, বরং গ্লোবাল সাউথকে চিরকাল দাবিয়ে রাখার জন্য তৈরি করা একটা সুপরিকল্পিত টোলবুথ হিসেবে কাজ করে। তাহলে আজকের পুরো আলোচনাকে যদি আমরা একটা ফ্রেমে বাঁধি, আমরা তিনটি আলাদা অথচ গভীরভাবে যুক্ত মেকানিজম দেখতে পাই। প্রথমত, ক্ষুধা বা অসুস্থতার মতো চরম শারীরিক বাধ্যবাধকতাকে কিভাবে স্বাধীন চুক্তির মোড়কে ঢেকে ইলিয়াসের মতো মানুষের শ্রম চুষে নেওয়া হয়। রাইট। দ্বিতীয়ত, কিভাবে সোশ্যাল ডারউইনিজমের পাশবিক ধারণাকে কর্পোরেট মেরিটোক্রেসির ছাঁচে ফেলে সারার মতো কর্মীদের ওপর মানসিক জবরদস্তিকে প্রাকৃতিক নিয়ম হিসেবে বৈধতা দেওয়া হয়। এবং তৃতীয়ত, কিভাবে এই একই শোষণের নকশাকে আন্তর্জাতিক বাণিজ্য এবং পেটেন্ট আইনের মাধ্যমে ডক্টর অ্যারিসের মতো মানুষদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, যা আইনি উপনিবেশবাদ ছাড়া আর কিছুই নয়। এই তিনটি স্তম্ভ একসঙ্গে মেলালে যে বিশাল স্থাপত্যের রূপটা ধরা পড়ে তা প্রমাণ করে যে আমাদের বর্তমান অর্থনীতি ব্যবস্থাগুলো আবহাওয়া বা সমুদ্রের জোয়ার ভাটার মতো কোনো প্রাকৃতিক ঘটনা নয়। এগুলো মানুষের দ্বারা অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা একটি ইঞ্জিন। ক্ষমতার সবচেয়ে বড় বিজয় হল নিজেকে অদৃশ্য করে ফেলা। ঐতিহাসিক লুণ্ঠন আর জবরদস্তিকে প্রাকৃতিক নিয়ম বলে মানুষের মনে বিশ্বাস করানো। কিন্তু সত্য হল, এই অর্থনৈতিক আইনগুলো সম্পূর্ণভাবেই সামাজিকভাবে নির্মিত কাঠামো, যা শুধু গুটিকয়েক মানুষের সম্পদ ও ক্ষমতাকে রক্ষা করার জন্য কাজ করে। আর ঠিক এই জায়গাটিতেই আরেকটি নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। আমরা এখন এমন এক যুগে প্রবেশ করছি যেখানে অ্যালিয়েনেবল অ্যাসেট বা মূলধনী সম্পদের সংজ্ঞাটাই বদলে যাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিপুল পরিমাণ ডেটা এখন নতুন যুগের কারখানা ও কাঁচামাল। মানুষের শতাব্দীর পর শতাব্দী ধরে তৈরি করা ভাষা, শিল্প এবং জ্ঞানকে বিনামূল্যে সংগ্রহ করে এই অ্যালগোরিদমগুলোকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এরপর সেই অ্যালগোরিদমগুলোকে পেটেন্ট এবং বুদ্ধিভিত্তিক সম্পদের আইনে আবদ্ধ করে ব্যক্তি মালিকানায় নিয়ে যাওয়া হচ্ছে। এটি ডিজিটাল সামন্তবাদের এক নতুন যুগের সূচনা করছে, যেখানে অ্যালগোরিদমগুলো কেবল আমাদের শ্রম নয়, বরং আমাদের চিন্তা ও স্বাধীন ইচ্ছার সীমানাও নির্ধারণ করে দিচ্ছে। আর এই সব কিছুই ঘটছে প্রগতির মোড়কে এক নিখুঁত অদৃশ্য জবরদস্তির মাধ্যমে।